নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো আজকে বেশি কথা বলবো না। লাইক, শেয়ার, কমেন্ট তোমরা মোটামুটি করছো, তেমনই সাপোর্টও দেখাচ্ছ ঠিকঠাক। তো আজকে আর বেশি কথা নয়, আজকে একটু সাহস করে একটা ক্রাইম থ্রিলার দেওয়ার চেষ্টা করলাম। আর এটা কিন্তু সত্য ঘটনার ওপর বেস করে লেখা। তো আমি আশা করছি তোমাদের এই গল্পটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে, তোমরা তো জানো কি করতে হয়, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো আর হ্যাঁ, আর একটা বিশেষ কথা, আজকের এই গল্প পাঠে কিন্তু আমি নেই। আজকে তোমাদের জন্য গল্প পাঠ করবে আমার স্কুলের বন্ধু অরিন্দম মান্না। অরিন্দমের অনেক কাজ তোমরা বেশ পছন্দ করেছো, আর সেজন্যই ওকে এই দায়িত্বটা দিয়েছি, কারণ এই গল্পটা খুবই ভালো একটা গল্প। আর গল্পটার মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্ন আছে। বেশি স্পয়লার দেবো না। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু হচ্ছে আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন, প্রিয়ব্রত মুখার্জির লেখা কাহিনী গেম। গল্প পাঠে অরিন্দম মান্না। শুরু হচ্ছে গেম। ওভার টু ইউ, অরিন্দম। কলকাতার গলিখুঁজির এক কোণে উষ্ণ হলুদ আলোয় নিমজ্জিত এক পুরনো দোকান, যার নাম স্মৃতিচিহ্ন। জীর্ণকায় কাঠের তাক ভর্তি পুরনো ঘড়ি, রংচটা বই, ব্যবহৃত গয়না, কিছু পুরনো ক্যামেরা যেন হারিয়ে যাওয়া কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দোকানের মালিক কুনাল লাহিড়ী, বছর ৩৫-এর এক শান্ত নির্লিপ্ত মানুষ, চুপচাপ বসে আছেন এক চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে। বাইরে সন্ধ্যার ছায়া ঘন হচ্ছে। বউবাজারের এক সরু গলিগুলোতে রঙিন বাতির ছটায় মেখে উঠেছে এক অন্যরকম প্রাণ। পাশের বাড়ির জানলা থেকে ভেসে আসছে আদো বোঝা গানের সুর। সেই বাড়ির বাসিন্দা অর্পিতা ঘোষ, এক বার ডান্সার, যার জীবন তাসের ঘরের মতো নড়বড়ে। অর্পিতার ছোট্ট মেয়ে নয়না কুণালের দোকানে প্রায় আসে। কখনো পুরনো বই উল্টে দেখে, কখনো বোতলের গ্লাসে চকচকে মার্বেল রেখে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। কুণাল কিছু বলে না, শুধু এক দৃষ্টিতে চেয়ে থাকেন। এক সময় কুণালও এক অন্য জীবনযাপন করতেন। তিনি ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা RAWর এক বিশেষ এজেন্ট, নির্ভুল, নিখুঁত ও নিস্তব্ধ। কিন্তু একদিন সব বদলে যায়। হাসপাতালের বাইরে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুকসানাকে সন্ত্রাসবাদীদের গুলির শিকার হতে দেখেন। সেই দৃশ্য, সেই রক্তমাখা চিৎকার আজও গভীর রাতে তাকে ঘুমোতে দেয় না। অর্পিতার জীবন খুব সহজ ছিল না। সে একটা বারে নাচে, মদ আর সিগারেটের ধোঁয়ার মাঝে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মেয়ে নয়না। যে সমাজ তাকে ঘৃণা করে, সে সমাজের মধ্যেই মেয়েকে নিরাপদে বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অর্পিতা। কিন্তু অর্পিতার সবচেয়ে বড় ভুল ছিল সমীর রায়ের, যে স্থানীয় অপরাধ জগতের এক বড় নাম, সঙ্গে সম্পর্কে জড়ানো। সমীর মাদক ব্যবসায় জড়িত এবং সে কাজ করে এক ভয়ঙ্কর মাফিয়া ডনের হয়ে, যার নাম মদন দত্ত। মদন কলকাতার অন্ধকার দুনিয়ার এক নেপথ্যে শাসক। ড্রাগস, মানব পাচার
অঙ্গ চোরাচালান সব কিছুরই নিয়ন্ত্রক। তার দুই শিষ্য কিশোর দত্ত ও লালু দত্ত, এক একজন রক্তপিপাসু নেকড়ে, যারা তার হয়ে কলকাতার অলিগলিতে শাসন কায়েম করে। আর তাদের পাশে ছায়ার মতো থাকা এক আততায়ী অজয়, যে হত্যা করে বিন্দুমাত্র অনুভূতি ছাড়াই। এক রাতে সমীর চুরি করে মদনের ড্রাগসের একটা বড় চালান। মদন রেগে যায় আর দায়িত্ব দেয় কিশোর ও লালুকে সেই ড্রাগ ফিরিয়ে আনার জন্য। অর্পিতা জানতো না কি বিপদ আসছে। সমীর যখন এই ড্রাগসের ব্যাগটা হাতে পেল, সে জানতো না কোথায় লুকিয়ে রাখবে। আতঙ্কে সে একটা পুরোনো ক্যামেরার মধ্যে প্যাকেট ঢুকিয়ে দেয় এবং সেটা নিয়ে চলে আসে কুণালের দোকানে। কুণালদা, এই বন্ধক রাখবো? খুব প্রিয় ক্যামেরা, কিন্তু হাতে টাকা নেই, কিছুদিনের মধ্যে ফেরত নেব। কুণাল তাকিয়ে থাকেন অর্পিতার চোখের দিকে। সে মিথ্যে বলছে, কিন্তু কুণাল কিছু জিজ্ঞাসা করলেন না। তিনি ক্যামেরাটা নেন এবং তার বিনিময়ে কয়েক হাজার টাকা এগিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্য তখনই তাদের পিছু নিয়েছে। রাত বাড়তেই কিশোর ও লালু চলে আসে অর্পিতার ঘরে। ড্রাগস কোথায়? কিশোরের কণ্ঠে ঠান্ডা বিষ। অর্পিতা আতঙ্কে কুটিয়ে যায়। নয়না ঘরের এক কোণে কাঁদছে। তার ছোট্ট হাত মায়ের শাড়ির আঁচল শক্ত করে ধরে আছে। আমি জানি না। মিথ্যে বলছিস না তো? লালুর মুখে এক শয়তানি হাসি। সে টেবিলের ওপর রাখা একটা ছুরি হাতে তুলে নেয়। ঘরের ভেতরে ক্রমশ দম বন্ধ করার নিস্তব্ধতা নেমে আসে। কলকাতার বুকে রাত গভীর হতে থাকলে শহরের আলো নিভে আসে না, বরং অন্য এক ছায়ালোকে জেগে ওঠে। গলির মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিগুলো তখন আরও রহস্যময় হয়ে ওঠে। কখনো তারা খন্দের, কখনো বা শিকারী। আর এই নিস্তব্ধ অন্ধকারের মধ্যে বউবাজারের একটি পুরনো ভাড়া বাড়ির তিনতলায় ছোট্ট ঘরটি আজ রক্তাক্ত ইতিহাসের সাক্ষী হতে চলেছে। অর্পিতা ভীত দৃষ্টিতে কিশোর আর লালুর দিকে চেয়ে থাকে। নয়না তার মায়ের আঁচল আঁকড়ে ধরে আছে। তার চোখে বিভ্রান্তি আর শঙ্কা। ড্রাগস কোথায়? লালুর কণ্ঠ ছিল হাড় কাঁপানো ঠান্ডা, যেন সে এক ছুরির ধার যা ক্ষণিকের অপেক্ষায় রক্তে রঞ্জিত করতে প্রস্তুত। অর্পিতা মুখ নাড়ল, কণ্ঠ আর আটকে আসছিল। আমি জানি না। কিশোর একপাশে রাখা লোহার রডটা তুলে নিল। মিথ্যা কথা বলছিস না অর্পিতা? আমরা জানি তোর বয়ফ্রেন্ড সমীর চুরি করেছে মাল। সেটা কোথায় রেখেছিস? তোর ভালোই ভালোই বলছি, জানিয়ে দে। কোনো উত্তর না পেয়ে কিশোর এক ঝটকায় অর্পিতাকে চুলের মুঠি ধরে টেনে তুলল। অর্পিতা আর্তনাদ করল। নয়না কেঁদে উঠল। কিন্তু এই কান্না, এই আর্তনাদ এই বাড়ির দেওয়াল ছাপিয়ে বাইরে পৌঁছবে না, কারণ এই শহরের অলিগলিতে এমন কত কান্না প্রতি রাতে হারিয়ে যায়, কেউ শুনতে পায় না, কেউ শোনে না। অপরদিকে স্মৃতিচিহ্নের ছোট্ট দোকানে বসে কুণাল লাহিড়ী পুরনো বইয়ের পাতায় ডুবেছিলেন। বাইরে বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। বাতাসের সঙ্গে ভেসে আসছিল অচেনা এক শীতলতা। কিন্তু কিছু একটা ঠিক লাগছিল না। এক অজানা অস্বস্তি মনকে ছুঁয়ে যাচ্ছিল।
যেন অন্ধকার থেকে কেউ তাকে ডেকে পাঠাচ্ছে। তারপরে হঠাৎ দরজায় একটা থাবার শব্দ। কুণাল ধীরে দরজাটা খুলতেই সামনের দৃশ্য থেকে খানিকটা থমকে দিলেন। সমীর! সে ভিজে গেছে, গভীর কাঁদছে এবং তার শরীরও কাঁপছে। তার চোখে আতঙ্ক আর মুখে এক রক্ত চাপ পড়েছে, কপালে দাগ, ঠোঁট ফাটা। কুণালদা, আমাকে একটু সাহায্য করুন। কুণাল ধীর গলায় বলল, কি হয়েছে? সমীর চারপাশে তাকিয়ে নিয়ে ঢুকে পড়ল দোকানের ভিতর। দরজা বন্ধ করে ফিসফিস করে বলল, ওরা ওরা ওর ওর পিতার কাছে পৌঁছে গেছে কুণালদা। ওর অবস্থা খুব খারাপ, তুমি ওকে বাঁচাতে পারবে শুধু। কুণালের চোখ কুঁচকে গেল। ওরা মানে কে? সমীর এক মুহূর্ত থেমে বলল, কিশোর আর লালু, মদনের লোকজন। ওরা ওকে শেষ করে দেবে। কুণালের চোখের মণি সংকুচিত হলো। এক মুহূর্ত নীরবতা। তারপর কুণাল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারা কোথায়? সমীর কাঁপা কণ্ঠে ঠিকানাটা বলে দিল। কুণালের চোখে তখন পুরনো আগুন জ্বলে উঠেছে। আজ এত বছর পর তার রক্তে সেই পুরনো স্রোত আবার বয়ে যাচ্ছে। সেই দিনগুলো মনে পড়ছে যখন তিনি ছিলেন একজন অপারেশনাল এজেন্ট, যখন তার হাতেই ছিল শিকার ও শিকারীর মধ্যে শেষ সীমারেখা। বৃষ্টি পড়ছিল গুঁড়ি গুঁড়ি। কলকাতার রাস্তা ফাঁকা। কুণাল দ্রুত হাঁটছিলেন, তার হাতে কালো একটি ছাতা, চোখে সেই শিকারীর দৃষ্টি, আর মুখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন কাল রাতেও তিনি এই রকম ছিলেন। কাল রাতেও তিনি কাউকে শেষ করেছিলেন আর আজও করতে যাচ্ছেন। অর্পিতার বাড়ির সামনে পৌঁছেই কুণাল থমকে দাঁড়ালেন। ভেতরে চিৎকারের শব্দ। বল কোথায়? আমি জানি না। তারপর এক তীক্ষ্ণ আর্তনাদ। কুণাল মুখ ধীরে ধীরে পাথরের মতো কঠিন হয়ে গেল। তিনি আর দেরি করলেন না। দরজার সামনে এসে ধাক্কা দিলেন এক লাথিতে। দরজা হুড়মুড় করে খুলে গেল। ভেতরে অর্পিতা মাটিতে পড়ে আছে, মুখ রক্তাক্ত, না এক কোণে ঠকঠক করে কাঁদছে। কিশোর আর লালু এক ঝলকে কুণালের দিকে তাকালো, আর পরক্ষণেই বুঝতে পারল এটা তাদের জন্যে একটা খারাপ রাত হতে চলেছে। কে রে তুই? কিশোর ধমক দিয়ে বলল, কিন্তু তার গলায় আত্মবিশ্বাস কমে গেল। কুণাল একটা কথাও বললেন না, শুধু এক পা সামনে বাড়ালেন। তখনই লালু কোমর থেকে একটা ছুরি বের করল, কিন্তু সেই ছুরিটা তোলার আগেই কুণালের এক ঘুষি তার মুখে পড়ল। লালুর মুখ থেকে রক্ত ছিটকে বেরিয়ে এলো। সে পিছিয়ে গিয়ে পড়ে গেল একদম মেঝেতে। কিশোর তখন একটা লোহার রড তুলে নিল, কিন্তু কুণাল তখনও স্থির। সে কেবল বলল, ওটা ফেলে দাও আর চলে যাও এখান থেকে। কিশোর প্রথমে হেসে উঠল, তুই জানিস না আমি কে? কুণালের মুখে তখন ভাবান্তর নেই। আমার পরিচয় জানবি তোকে লাশ হওয়ার পরে। সেই কথা শেষ হতে না হতেই কুণাল সামনে এগিয়ে এলো। তার হাত ছায়ার মতো দ্রুত নড়ল। এক সেকেন্ড কিশোরের হাত মুচড়ে দিল। রডটা মাটিতে পড়ে গেল, আর পরে মুহূর্তেই তার হাঁটুতে এক লাথি মারল। কিশোরের হাঁটুর হাড় ভেঙে গেল। সে চেঁচিয়ে উঠল, তারপর মাটিতে লুটিয়ে পড়ল। কুণাল আর কোনো শব্দ করলেন না। তিনি ধীরে ধীরে নয়নার দিকে এগিয়ে গেলেন।
যাকে দেখে মনে হচ্ছিল সে এখনও ঠিক যেন বুঝতে পারেনি কি ঘটল। কুণাল তার সামনে হাঁটু গেড়ে বসলেন। তুই ঠিক আছিস? নয়না তাকিয়ে রইল কুণালের চোখে। তারপর সে ধীরে ধীরে মাথা নাড়ল। এই মুহূর্তে কলকাতার অন্ধকারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এক যে ছিল নীরব, সে এবার নিজের অতীতকে জাগিয়ে তুলেছে। কলকাতার রাত ক্রমশ আরও গভীর হয়ে উঠছে। দূরের ট্রামের কর্কশ ঘণ্টার ধ্বনি, রাস্তার কুকুরের তীক্ষ্ণ চিৎকার, ফাঁকা গলির ঝলসানো বাতাস সব মিলিয়ে যেন এক অলিখিত পূর্বাভাস দিচ্ছিল যে এই রাত আর 5টা রাতের মতো নয়। অর্পিতা ঘরের মেঝেতে কিশোর কাতরাচ্ছে, হাঁটু ভেঙে যন্ত্রণা ছটপট করছে। লালু তখনও নিস্তব্ধ, আর রক্তমাখা মুখের ওপর একটা টলমালো ছায়া পড়ছে, কুণালের ছায়া। নয়না স্তব্ধ হয়ে বসে আছে এক কোণে, কুণালের বড় হাতের চাদরের গুটিতে লুকিয়ে। তার ছোট্ট শরীর কাঁপছে, চোখ দুটো বিস্ফারিত। কুণাল এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে ধীর পায়ে কিশোরের দিকে এগিয়ে গেল। সমীর কোথায়? কিশোরের শ্বাস দ্রুত উঠছে নামছে। ভাঙা হাঁটুর ব্যথায় তার মুখ ফ্যাকাশে, কপালে ঘাম জমেছে। আমি জানি না। কুণালের চোখে কোনো ভাবান্তর নেই। সে খুব ধীরে মেপে কিশোরের হাত নিজের বুটচোরা ধাতব সামনের অংশটি রাখল। আবার বল। কিশোর কিছু বলার আগেই কুণালের বুট চাপা পারল। কিশোরের কবজির হাড় ভেঙে গেল। সে এক বিকট আর্তনাদ ছেড়ে দিল। আহ! আর শরীর কেঁপে উঠল। আমি বলছি, আমি 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 বলছি। কুণাল তখনও স্থির। কিশোর হেঁচকি তুলে পড়ল। ওকে ধরে নিয়ে গেছে লালবাজারের দিকে একটা পরিত্যক্ত গুদামে। কুণাল নিঃশব্দে মাথা নাড়ল। তারপর সে পকেট থেকে একটা ছোট্ট চাকু বের করে লালুর গালে স্পর্শ করল। এখন তুমি বলো। লালু শ্বাস বন্ধ করে ফেলল, আর শরীরের প্রতিটি পেশি শক্ত হয়ে উঠল। ওরা মেরে ফেলবে তোমাকে, তুমি জানো? কুণাল একটুও সরে এলো না, শুধু চাকুটার ধার লালুর গালে একটু বেশি চেপে ধরল। ওরা আমাকে মারবে? ওরা কি জানে আমি কে? লালুর চোখে মণি কেঁপে উঠল। ওই লোকটা কে? একাই দুজনকে উড়িয়ে দিয়েছে, অথচ তার মুখ একটা ভাবলেশহীন কাঠিন্য ছাড়া আর কিছুই নেই। সে কি সাধারণ কেউ? কিন্তু কিশোর তখনও ছটপট করছে, আর নয়না ততক্ষণে তার ছোট্ট মুখে কান্না চেপে ধরে কুণালের জামার ভাঁজে মুখ লুকিয়েছে। কুণাল আর সময় নষ্ট করল না। সে সোজা দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তার মুখ একটাও বাড়তি কথা নেই। বাইরেও তখনও বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেই কুণালের চোখে আগুন জ্বলছে। আজকের রাত লাল হবে। কলকাতা শহর তখন ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। বড় রাস্তা প্রায় ফাঁকা, শুধু ট্রাফিক সিগন্যালের দাঁড়িয়ে থাকা কিছু ট্যাক্সি, রাস্তার মোড়ে বসে থাকা নেশাখোরদের দল, আর অন্ধকার গলিগুলোতে ঘুরে বেড়ানো কিছু ছায়া, যারা হয়তো খুঁজছে তাদের রাতের শিকার। কিন্তু আজকের শিকার অন্য কেউ। কুণাল একটানা হাঁটছিল, তার গতিবেগ দ্রুত, দৃষ্টি তীক্ষ্ণ। তার গন্তব্য লালবাজারের পুরনো গুদাম, যেখানে কিশোরের তথ্য অনুযায়ী সমীরকে
ধরে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার রাস্তাগুলো সে চেনে, সেই আগের মতোই। একসময় এই শহরের অলিগলি ছিল তারই, যখন সে RAWর স্পেশাল অপারেটিভ ছিল। এখনও তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত, প্রতিটি পাঁক নেওয়া সাবধানী। এগিয়ে যেতে যেতে হঠাৎ সে ধমকে দাঁড়ালো। দূর থেকে একটা পুরনো গুদামের সামনে দুটো গাড়ি দাঁড়ানো। সামনে দুজন লোক পাহারায়, একজনে সিগারেট ধরাচ্ছে, আরেকজন ফোনে কথা বলছে। কুণাল একবার চারপাশটা দেখে নিল, তারপর খুব ধীরে পকেট থেকে একটা ছোট্ট চুনকি মার্বেল বের করলো। তারপর সেটাকে গুদামের এক কোণের টিনের ছাদে ছুঁড়ে মারল। শব্দ শুনে দুই পাহারাদার একসঙ্গে পিছন ফিরে তাকালো, আর সেই মুহূর্তে কুণাল সামনে এলো। প্রথমজন বুঝে ওঠার আগেই কুণালের মুষ্টি তার গলার হাড়ে আঘাত করল। লোকটা মাটিতে পড়ে গেল, দম বন্ধ হয়ে এলো, সে লুটিয়ে পড়ল। দ্বিতীয়জন তখনই বন্দুক তুলতে যাচ্ছিল, কিন্তু কুণাল তার আগে পৌঁছে গেল। তার হাত বাজের মতো উঠল, লোকটার কবজির ওপর এক সজোরে আঘাত করল। বন্দুকটা মাটিতে পড়ে গেল। পরের মুহূর্তে কুণাল তার মুখে এক লাথি মারল। লোকটা পিছনে গিয়ে একটা গাড়ি দরজায় ধাক্কা খেল, তারপর নিস্তেজ হয়ে পড়ল। গুদামের অভ্যন্তরে মৃত্যু উৎসব। কুণাল তখনই সোজা গুদামের দরজা খুলে ঢুকে পড়ল। ভেতরে অন্ধকার, আলো একপাশে চলছে, আর হলুদ আলোর কয়েকজন লোক বসে আছে। মাঝখানে সমীরকে চেয়ারে বাঁধা হয়েছে, তার মুখ রক্তমাখা, চোখ ফোলা, আর সামনে দাঁড়িয়ে আছে মদন দত্তের ডান হাত অজয়। সে ধীরে ধীরে সমীরের মুখে একটা ছুরি চালাচ্ছে, আর ঠোঁটে এক শীতল হাসি। বল, মাল কোথায়? সমীর কাঁপছে, তার ঠোঁট নীল। আমি জানি না। অজয় তখন ছুরিটা আরও একটু চেপে ধরল। ঠিক আছে, তাহলে কাল সকালে গঙ্গায় ভেসে থাকবি। কিন্তু সে কথা শেষ হবার আগেই একটা ধাতব শব্দ এলো। সবাই পিছন ফিরে তাকালো। গুদামের দরজায় দাঁড়িয়ে আছে কুণাল, তার চোখ স্থির, তার মুখে কোনো কথা নেই। তার ডান হাতে তখন একটা বন্দুক। আগুন জ্বলুক। এক মুহূর্ত নীরবতা, তারপর প্রথম গুলিতে চলল। একজন দেহরক্ষীর মাথা উড়ে গেল, রক্ত ছিটকে পড়ল অজয়ের মুখে। অজয় চমকে গেল, কিন্তু তখনই কুণাল দৌড়ে এলো। দুই হাত একসঙ্গে উঠল, এক হাতে বন্দুক, অন্য হাতে একটা ছুরি। আর সেই মুহূর্তে শুরু হলো মৃত্যু উৎসব। গুদামের ভেতরে তখন মৃত্যুর নৃত্য শুরু হয়েছে। কুণাল তার বন্দুকের নল সরাসরি সামনে থাকা এক গুন্ডার কপালে মাঝখানে রেখে ট্রিগার টানল। রক্ত আর মগজ ছিটকে পড়ল পাশের জীর্ণ কাঠের বাক্সের গায়ে। মরদেহটা দড়ির মতো ধপ করে মেঝেতে পড়ে রইল। অজয় ততক্ষণে সাবধান হয়ে গেছে। সে এক ঝটকায় বিছিয়ে গিয়ে তার কোমরের পাশ থেকে একটি .32 ক্যালিবারের পিস্তল বের করে নিল। শালা, এতদিন কোথায় লুকিয়েছিলি? কুণাল কোনো উত্তর দিল না, বরং সে সামনে থাকা একটা লোহার ড্রামের আড়ালে চলে গেল। সেই মুহূর্তেই গুদামের অন্য দিক থেকে দুজন বন্দুকধারী তার দিকে গুলি চালালো। গুলির শব্দে গুদামের শীতল বাতাসও যেন কেঁপে উঠল, ধুলো উড়ে উঠল মেঝে থেকে। কিন্তু কুণাল স্থির, নিখুঁত। সে বুঝে গেছে এই লড়াইয়ে রক্ত বইবেই। কুণাল গুলি চালালো একের পর এক। প্রথমটা গিয়ে লাগলো এক গুন্ডার বুকের ঠিক মাঝখানে, যে দুলে উঠে মাটিতে পড়ে গেল। দ্বিতীয় গুলিটা
আরেকজনের গলায় বিদ্ধ করল। এবার অজয় সামনে এলো। তার মুখে বিদ্বেষের ছায়া, ঠোঁট বাঁকা হয়ে গেছে রাগে। শালা, জানিস আমি কে? কুণালের চোখে ঠান্ডা আগুন। হ্যাঁ জানি, তুই একটা মৃত মানুষ। এই কথা বলেই কুণাল ঝাঁপিয়ে পড়ল। অজয় বন্দুক তুলতেই কুণাল তার হাত চেপে ধরল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। তারপরই কুণালের হাঁটু সজোরে উঠে গেল অজয়ের পেটে। অজয় ব্যথায় কুঁকড়ে গেল। তার বন্দুক হাত থেকে পড়ে গেল মেঝেতে। কিন্তু সে এত সহজে ছেড়ে দেওয়ার লোক নয়। সে এক ঘুষিতে কুণালের চোয়ালে আঘাত করল। কুণাল এক ধাক্কায় কয়েক পা পিছিয়ে গেল। তার মুখে এক তীক্ষ্ণ দাগ পড়ল। অজয় তখন একটা ছুরি বের করল। এবার তোর পালা শালা। কিন্তু কুণাল যে আর পাঁচজনের মতো নয় সেটা সে বুঝতে পারেনি। যখন ছুরিটা তার দিকে আসছিল, কুণাল নিখুঁত ক্ষিপ্রতায় একপাশে সরে গেল। তারপর এক হাতে অজয়ের কবজি চেপে ধরল, আরেক হাতে তার মুখ। এক ঝটকায় অজয়ের ছুরিটা উল্টে দিয়ে সে সেটা তার নিজের পেটে বসিয়ে দিল। অজয়ের চোখ বিস্ফারিত হয়ে গেল। তার মুখ দিয়ে রক্তের ফোয়ারা বেরিয়ে এলো। কুণাল ধীরে ধীরে তার কানে ফিসফিস করে বলল, মৃত্যুর সময় খুব ব্যথা হবে, তাই তো? তারপর সে ছুরিটা আরও গভীর করে গেঁথে দিল। অজয় ধপ করে পড়ে গেল আর চোখ ফাঁকা হয়ে গেল। ঠোঁটের কোণে রক্ত জমে এক বিদকুটে হাসির মতো মনে হচ্ছে। কুণাল এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর সে ঘুরে দাঁড়াল। সমীর চেয়ারের সঙ্গে বাঁধা পড়ে আছে। তার মুখ রক্তাক্ত, চোখ ফোলা। কিন্তু সে যখন কুণালকে দেখল তখন তার চোখে এক অদ্ভুত আলো খেলে গেল। কুণালদা, তুমিও? কুণাল কিছু বলল না। সে খুব ধীরে সমীরের দড়িগুলো কেটে দিল। সমীর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছে। আমরা কি বেঁচে গেলাম? কুণাল একবার পকেট থেকে একটা সিগারেট বের করল। তারপর বলল, এখনো নয়। অজয়ের মৃত্যু আর গুদামের ধ্বংসস্তূপের খবর খুব তাড়াতাড়ি পৌঁছে গেল মদন দত্তের কাছে। সে তখন তার পার্ক স্ট্রিটের বিশাল বাগান বাড়ি লনে বসেছিল, হুইস্কির গ্লাস হাতে নিয়ে। তার সামনে ছিল কিশোর আর লালু, দুজন রক্তাক্ত, আহত, আতঙ্কিত। কিশোর তখনও কুণালের হাতে ভাঙা হাঁটু নিয়ে কাঁপছিল। মদন ধীরে ধীরে তার সিগারেটে টেনে নিয়ে বলল, একটা লোক একা এসে তোদের এই অবস্থা করল? তার কণ্ঠে আশ্চর্য ঠান্ডা। লালু মাথা নিচু করে বলল, দাদা, আমরা জানতাম না সে কে। মদন ধীরে ধীরে তার হুইস্কির গ্লাস নামিয়ে রাখল। তারপর সে উঠে দাঁড়ালো। আমি জানি সে কে। তার চোখ অন্ধকারের মতো শীতল হয়ে উঠল। সে একসময় প্রেত নামে পরিচিত ছিল। ভারত সরকারের জন্য গোপন মিশন করত। ওর হাতে শত শত শত্রুর রক্ত লেগে আছে। আর এখন সে ফিরে এসেছে। এক মুহূর্ত নীরবতা। তারপর মদন বলল, এবার কলকাতায় রাজপথে আগুন জ্বলবে। কুণাল লাহিড়ীকে খুঁজে বের করো। আমি তার লাশ চাই। কলকাতা যখন গভীর রাতে নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু এই নীরবতার নিচে কিছু একটা ধীরে ধীরে ফুটতে শুরু করেছে, আগুনের মতো। সে যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠার অপেক্ষায়। পার্ক স্ট্রিটের আলো ঝলমলে জায়গা থেকে দূরে, শহরের সবচেয়ে অন্ধকার কোণায়
মদন দত্ত তার প্রতিশোধের পরিকল্পনা সাজাচ্ছে। তার বিশাল বাগানবাড়ির হলঘরে সে চুপচাপ বসে, সামনে ছড়িয়ে আছে কয়েকটা ছবি। সবগুলোতেই কুণাল লাহিড়ীর পুরনো সময়ের ছবি, যখন সে RAW'র প্রেত নামে পরিচিত ছিল। তার সামনে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে বিশ্বস্ত দুই হাত, রবি নন্দী আর তারক সান্যাল। দুজনেই ঠান্ডা মাথার খুনি, যারা কলকাতায় অপরাধ জগতে কুখ্যাত। মদনের চোখ ছিল শূন্য, অথচ তার ঠোঁটে ধীর একটা হাসি ফুটে উঠল। অনেক বছর আগে এই লোকটা কলকাতায় একটাই কাজ করত, শত্রুদের গায়েব করে দেওয়া। এখন সেই লোকটাই আমার বিরুদ্ধে এসেছে। রবি ফিসফিস করে বলল, দাদা, আমি নিজে গিয়ে কাজ শেষ করে আসব। মদন তার দিকে তাকালো। না। তার সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠল। ওকে একটা সুযোগ দাও, ও নিজে আমাদের কাছে আসবে। তারও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। কিভাবে? মদন এবার সোজা হয়ে বসল। তার ঠান্ডা কণ্ঠস্বর রাতের বাতাসের মতো শিরায় কাঁপন ধরালো। ওর দুর্বলতাকে কাজে লাগাও। বউবাজারে সে পুরনো গলিতে, যেখানে একসময় ছায়ার মতো চলত কুণালের নিঃশব্দ জীবন, এখন সেই ছায়ার মধ্যেই লুকিয়ে আছে মৃত্যু। স্মৃতিচিহ্ন দোকানের ভেতরে নয়না একটা পুরনো বই নিয়ে বসে আছে। তার চোখে এখনও রাতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার ছায়া স্পষ্ট, কিন্তু কুণালের পাশে বসে সে কিছুটা নিরাপদ অনুভব করছে। কুণাল তাকে দেখল। তার হৃদয়ে কোথাও একটা গভীর ক্ষত আছে, যা নয়নাকে দেখলে আরও উন্মুক্ত হয়ে যায়। তুই ঠিক আছিস? নয়না মাথা নাড়ল, কিন্তু তার চোখে ছিল এক চাপা প্রশ্ন। কুণাল কাকু, তুমি আসলে কে? কুণাল চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি এক সময় একজন সৈনিক ছিলাম। নয়না অবাক হয়ে তাকালো। এখন? কুণাল এবার এক টুকরো দীর্ঘশ্বাস ফেলল। এখন আমি একজন শিকারী। কিছুক্ষণ পরে রাস্তার নিচে একটা কালো স্করপিও এসে থামল। দুজন লোক নামলো, তাদের হাতে বন্দুক। তারা দুজনেই মদন দত্তের লোক। কুণাল জানত এই রাত শান্ত থাকবে না। সে এক ঝলকে নয়নার দিকে তাকালো। যাও, দোতলায় গিয়ে দরজা বন্ধ করে দাও। নয়না কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কুণালের চোখ দেখে সে বুঝল এখন কথা বলার সময় নেই। সে দ্রুত উপরে চলে গেল। কুণাল ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে এলো। বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো দরজায় ধাক্কা দিল। ওপেন দ্য ডোর। মাদার চোদ, না হলে ভেতরেই মরবি। কুণাল দরজার সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত ভাবল, তারপর পাশের তাক থেকে একটি পুরনো ছুরি তুলে নিল। তারপরই দরজাটা ভেতর থেকে ভেঙে খুলে গেল, আর সেই মুহূর্তেই কুণাল প্রথম লোকটার হাতে ছুরিটা গেঁথে দিল। লোকটা চিৎকার করে উঠল, বন্দুক মাটিতে পড়ে গেল। দ্বিতীয়জন দ্রুত বন্দুক তুলল, কিন্তু কুণাল এতদিনের অভ্যাসে যেন গুলির শব্দ শোনার আগেই তার পাশ কাটিয়ে তৃতীয় লোকের গলা চেপে ধরল। এক ঘূর্ণির মতো মুহূর্তে কুণাল লোকটার গলা মুচড়ে দিল। লোকটা নিঃশব্দে মাটিতে পড়ে গেল। প্রথম হুমকি। কুণাল জানত এইটা কেবল শুরু। মদন এখনো পর্যন্ত তার আসল খেলা শুরু করেনি, কিন্তু সে এবার ধৈর্য হারাবে না।
সে নয়নাকে দোতলা থেকে নামালো। তার চোখে ছিল দৃঢ়তা। আমরা এখানে নিরাপদ নই, আমাদের বের হতে হবে। নয়না কাঁপা কণ্ঠে বলল, কোথায় যাব? কুণালের চোখে বিদ্যুৎ ঝলকানি খেলল। মদন দত্তের গোড়ে। এবার আমি আঘাত করব। কলকাতা তখন গভীর রাতের নিস্তব্ধতায় ডুবে আছে। পার্ক স্ট্রিটের ঝলমলে আলোয় নাচানাচি করছে শহরের বিলাসবহুল জীবন, কিন্তু তার ছায়াতলে লুকিয়ে আছে রক্ত, প্রতিশোধ আর মৃত্যু। কুণাল লাহিড়ীর মুখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু তার চোখের ভিতরে তীব্র অগ্নিশিখা। নয়না তার পাশে দাঁড়িয়ে। সে জানে না ঠিক কী হতে চলেছে, কিন্তু কুণালের অস্বস্তিতের মধ্যে যেন অদ্ভুত দৃঢ়তা আছে। সেটার ওপর তার নিঃশর্ত বিশ্বাস তৈরি হয়ে গেছে। দোকানের ফ্লোরে পড়ে আছে 2 মৃতদেহ। মদন দত্তের লোকজন, যারা ভুল করেছিল এই গভীর শিকারীকে সরাসরি আক্রমণ করে। কুণাল জানে এই রক্তের খেলা এখানেই শেষ নয়, এটা কেবল শুরু। সে নয়নার ছোট্ট হাত ধরে বলল, চলো, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। নয়না জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, কোথায় যাব? কুণাল সামান্য হাসল, সেখানে যেখানে শিকার নিজেই শিকারীকে ডাকবে। কলকাতা শহরে মদন দত্তের একাধিক আস্তানা, কিন্তু তার আসল গড় পার্ক স্ট্রিটের অদূরে এক বিশাল পুরনো বাড়ি, যা বাইরে থেকে দেখতে গেলে মনে হবে নিছকই এক অভিজাত বাংলো, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে শহরের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ জগতের চিত্র। এখানেই নির্ধারিত হয় কে বাঁচবে, কে মরবে। এখানেই মদন তার অঙ্গ চোরাচালানের ব্যবসা চালায়, এবং এখানেই আজ ঢুকবে কুণাল লাহিড়ী। মদন তখন তার বিশাল অফিস ঘরে বসে হুইস্কি টানছে। সামনে টেবিলের ওপর ছড়িয়ে আছে শহরের বড় বড় পুলিশ অফিসারদের ছবি, যাদের সে কিনে নিয়েছে। তার ডান পাশে দাঁড়িয়ে আছে রবি নন্দী, চোখে ঠান্ডা ক্রূরতা। দাদা, লোক পাঠানো হয়েছে। মদন ধীরে ধীরে তার সিগারেটে ধোঁয়া ছাড়ল। সে বেঁচে থাকতে পারে না। ঠিক তখনই বাইরে একটা গাড়ির শব্দ এলো। রবি কপালে ভাঁজ ফেলে বলল, কেউ এলো দাদা। মদন চেয়ারে হেলান দিল। দেখো কে। রবি দরজা খুলতেই সে যা দেখল তাতে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কুণাল লাহিড়ী দাঁড়িয়ে আছে, তার পাশে নয়না, আর তার হাত থেকে ধোঁয়া বেরোচ্ছে, কারণ সে মাত্রই একটা সাইলেন্সারে লাগানো পিস্তল থেকে গুলি ছুঁড়েছে। আর বাড়ির সামনে 2 পাহারাদারদের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রবি আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে তৎক্ষণাৎ বন্দুক তুলে নিল, কিন্তু কুণালের হাত আরও দ্রুত নড়ল। একটা গুলি রবির কাঁধের ভেতরে ঢুকে গেল। সে আর্তনাদ করে পিছিয়ে পড়ল। মদন ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ঠান্ডা চোখে তাকালো কুণালের দিকে। তুই একাই আমার বাড়িতে ঢুকলি? কুণাল ধীর পদক্ষেপে এগিয়ে এলো। তার গলায় কোনো উত্তেজনা নেই, শুধু এক ধরনের নিশ্চল ক্রোধ। তোর ভুলটা এখানেই। তারপরই সে সামনে থাকা এক টেবিলের পাশ থেকে একটা ছোট্ট ছুরি তুলে নিল।
মদন এক মুহূর্ত হতবাক হয়ে গেল, কারণ তার অভিজ্ঞতা বলে বন্দুকের বিরুদ্ধে ছুরি তেমন কার্যকর নয়, কিন্তু কুণাল তো কোনো সাধারণ কেউ নয়। মদনের আশেপাশে থাকা 4 জন বন্দুকধারী গুলি চালানোর আগেই কুণাল চোখের পলকে একটা লাফ দিয়ে প্রথম জনের গলায় ছুরিটা গেঁথে দিল। রক্ত ছিটকে পড়ল মেঝেতে। দ্বিতীয় জন বন্দুক তুলতে না তুলতেই কুণালের কুনুই তার গলায় সজোরে আঘাত করল। লোকটা গলার ধ্বনি তুলল, বন্দুক তার হাত থেকে ছিটকে পড়ল। বাকি 2 জন তখনই সামলে ওঠার আগেই কুণাল পিছিয়ে গিয়ে একটানা 2টো গুলি চালালো। দুজনেই ধপ করে পড়ে গেল মেঝেতে। মেঝে রক্তে ভিজে উঠল। মদন তখনও স্থির, কিন্তু তার চোখে একটা উদ্বেগের ছায়া। কুণাল সামনে এগিয়ে এলো, এক হাতে বন্দুক, অন্য হাতে ছুরি। মদনের ঠোঁটে এক বিদ্বেষপূর্ণ হাসি ফুটে উঠল। হ্যাঁ, তুই জানিস আমি কে? কুণাল কোনো উত্তর দিল না। মদন এবার গম্ভীর হয়ে উঠল। আমি কলকাতার রাজা, আমায় মারলে তুইও মরবি। কুণাল এক পা সামনে বাড়ালো। তুই কলকাতার রাজা হতে পারিস, কিন্তু আমি তোর মৃত্যুদূত। তারপরই সে বন্দুক তুলল, সরাসরি মদনের হাঁটুতে একটা গুলি চালালো। মদন কাতরাতে কাতরাতে পড়ে গেল মেঝেতে। সে এবার সত্যিকারের আতঙ্কিত হয়ে উঠল। শালা, আমি তোর কি ক্ষতি করেছি? কুণাল ধীরে ধীরে মদনের সামনে হাঁটু গেড়ে বসল। তার ঠান্ডা কণ্ঠস্বর মদনের রক্ত শুষে নিল। তুই অর্পিতাকে মেরেছিস, তুই মানুষ চলাচলান করিস, তুই শিশুর চোখ তুলে বিক্রি করিস। সে এবার বন্দুকটা মদনের কপালে রেখে বলল, এত সহজে মরতে দেব না তোকে। তারপর সে গুলি করল না, বরং সে ছুরিটা তুলে নিল, ধীরে ধীরে মদনের বুকের ঠিক মাঝখানে বসিয়ে দিল। মদনের চোখ বিস্ফারিত হয়ে গেল। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোল না। সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। রক্তে ভিজে গেল পুরো মেঝে। কুণাল উঠে দাঁড়ালো। নয়না তখনও দরজার পাশে দাঁড়িয়ে, তার চোখে বিস্ময় আর বিভীষিকা। কিন্তু কুণাল ধীরে ধীরে এগিয়ে এসে তার মাথায় হাত রাখল। সব শেষ। নয়না চুপচাপ তার দিকে তাকিয়ে থাকল। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। এই শহর জানে না এই রাতে তার এক রাজা মারা গেছে, কিন্তু সে যা জানে না তা হলো নতুন শাসকের জন্ম হয়েছে, যে কোনো সিংহাসন চায় না, শুধু চায় ন্যায়। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন। প্রিয়ব্রত মুখার্জি অর্থাৎ আমার লেখা গল্প গেম। গল্প পাঠে ছিল আমার স্কুলের বন্ধু অরিন্দম মান্না। আর যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে, সবাইকে আমি অনুরোধ করছি যে প্লিজ তোমরা লাইক করো এবং কমেন্ট করো, কারণ তোমরা যত বেশি লাইক এবং কমেন্ট করবে আমার ভিডিওগুলো তত বেশি রিচ পাবে। এবার তোমরা যদি জাস্ট ভিডিওটা দেখে বেরিয়ে যাও বা যদি লাইক করে বেরিয়ে যাও তাহলে কিন্তু হবে না। মোটামুটি একটা 40 থেকে 45 মিনিটের ভিডিও মিনিমাম দেখো, যদি দেখার ইচ্ছা হয় তাহলে দেখো, যদি না ইচ্ছা অন্তত 5-10 মিনিট একটু শোনো, শুনে অবশ্যই লাইক এবং কমেন্টটা করো। আর নিজের বন্ধুদের সাথে, মানে যারা প্রকৃত অর্থে গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে গল্পটা শেয়ার করো। আর এরকমই নিত্য নতুন গল্প যদি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো। দেখো, সানডে সাসপেন্স বা গপ্প মেরে ঠেকের মতো হয়তো আমার চ্যানেলের কোয়ালিটি নয়, কিন্তু তোমরা যদি সাপোর্ট দেখিয়ে যাও তাহলে হয়তো এক না একদিন
সানডে সাসপেন্স বা গপ্প মিনিট ঠিকের মতো কোয়ালিটি হয়তো আমি নিয়ে আসতে পারবো, তাই সাপোর্টটা মাস্ট। আর সেজন্যই তোমাদের অনুরোধ করছি যে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব মাস্ট। আর আজকের জন্য এইটুকুই। তো দেখা হবে আগামী সপ্তাহে আরও কোনো নতুন গল্প বা ফ্যান ফিকশন নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বোপরি গল্পে থেকো।